নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং বাংলার সর্বকালের চিরস্মরণীয় কবি নজরুল ইসলামের জন্মদিন, তাকেও স্মরণ করছি আমরা। আজকের জনমতে অবশ্যই আবারও বাংলাদেশ একটা অশান্ত পরিস্থিতি। আজকে বাংলাদেশ নিয়ে শুরু করতে গিয়ে একটা কথা বারবার, আজকে জানি না সকাল থেকে এমনি বৃষ্টি স্নাত কলকাতা, বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আহমেদ ছপার একটা কথা বারবার মনে আসছে। আহমেদ ছপা বাংলাদেশে অত্যন্ত একজন প্রসিদ্ধ লেখক, চিন্তক। তার একটা কথা ছিল যে আওয়ামী লীগ যখন জেতে সে একা জেতে, আর যখন সে চলে যায় গোটা বাংলাদেশকে নিয়ে চলে যায়। এরকমই পরিস্থিতি হয়েছে। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ স্টেবল হয়নি। সারাক্ষণ শুধু শুনছি সংস্কার আগে, ভোট পরে। তো সংস্কারটা কি? সংস্কার তো ছোট থেকে শুনে এসেছি, মধ্যযুগে থেকে আধুনিক যুগে প্রবেশ করার সময় রোজই সংস্কার হয়। তার কারণ হচ্ছে কোনো রাস্তা সরু, চারিদিকে গাড়ি যাবে, রাস্তাটা চওড়া হলো, সংস্কার। চওড়া হওয়ার পর আবারও সংস্কার যাবে, রাত্রিবেলা কি একটু আলো জ্বলবে না? আলো জ্বললো। সংস্কার সবসময় চলতে থাকে। কিন্তু মোহাম্মদ ইউনূসের যে সরকার, যা সাংবিধানিক কোনো বৈধতা আছে কি না সেই নিয়ে গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই সন্দিহান। না হলো এটা একটা বিপ্লবী সরকার, না হলো কোনো জাতীয় সরকার, হলো শেষমেশ ইউনূস সরকার। তো সেই ইউনূস সরকারের যে কার্যবিধি যা যা হচ্ছে তা নিয়ে প্রত্যেক দিনই কোনো না কোনো আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ গোটা পৃথিবীতে এখন ভূ রাজনৈতিক পরিস্থিতি যা, এই ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বারবার ঘুরে ফিরে আসছে, যেটা হয়তোবা এখনও থেকে যাবে। আমরা তাই আজকের এই সিচুয়েশনস প্রথমে একটা প্রতিবেদন আকারে দেখব, তারপর বাংলাদেশ সেনাবাহিনী আজকে প্রেস কনফারেন্স করেছে, সেখানে তারা কি বলেছে সেটা শোনাবো। আমি একটু প্রথমে আপনাদেরকে নিয়ে যাব প্রতিবেদনে। বাংলাদেশ জুড়ে রাজনৈতিক অস্থির পরিস্থিতি অব্যাহত। ইউনূসের ওপর থেকে আস্থা হারাচ্ছে সেনা থেকে সাধারণ মানুষ। বেফাঁস মন্তব্য করে কার্যত পালিয়ে বাঁচার চেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। শান্তিতে নোবেল জয়ী ইউনূসের মুখে উঠে আসছে বাংলাদেশের যুদ্ধাবস্থার কথা। নির্বাচনের নির্ঘণ্টকে টোপ করে এবং আওয়ামী লীগকে কাঠগড়ায় তুলে পিঠ বাঁচানোর চেষ্টা। এদিকে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী। এই পরিস্থিতিতে ইউনূসকে পাল্টা চাপ দিতে মানচিত্র দাগিয়ে বাংলাদেশের জোড়া গর্দান মোড়ানোর হুঙ্কার ছাড়ল ভারত। প্রধান উপদেষ্টার দেশ ছেড়ে পালানোর দাবি উঠতেই ফের সতর্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যে কোনো পরিস্থিতিতে ক্ষমতা কায়েম করতে ফের একবার নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়া শুরু বাংলাদেশে। পুরনো তারিখে মনে করিয়ে সেই নিশ্চয়তা দিলেন বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শফিকুল ইউনূসকে উদ্ধৃত করে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা যতদিন আছেন ততদিন দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না। সেই সঙ্গে তিনি দাবি করেন মোহাম্মদ ইউনূস এক কথার মানুষ। আগামী বছরের 30শে জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না ইউনূস। এতে বিভিন্ন দলের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং 30শে জুনের ওই পারে যাবে না, ইলেকশনটা 30শে জুনের মধ্যে হবে, উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা চলছে। এটা থেকে আমাদের রক্ষা পেতে হবে, বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন এগিয়ে যায়। সবাই একসঙ্গে বসায় সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন,
আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। ফের একবার নির্বাচন নিয়ে আশ্বস্ত করে প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্দিষ্ট সময় মোহাম্মদ ইউনূস নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবেন। 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর 30শে জুনের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। 1 জুলাই পর্যন্ত কখনোই তা যাবে না। আমাদের সরকারের 3টে কাজ, একটা সংস্কার, আর একটা বিচার, আর একটা নির্বাচন। আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারবো, দেখবেন ইলেকশনের বিষয়েও আমরা মানুষের আস্থা পাবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সবকিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়। দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। এই পরিস্থিতিতে এবার ইউনূসকে বাংলাদেশের মানচিত্র নিয়ে আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। দিন কয়েক আগে পাকিস্তানের মাটিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে হেমন্ত বলেছিলেন, বাংলাদেশ কখনো ভারত আক্রমণ করতে যাবে না। ভারতের একমাত্র চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরে বাংলাদেশ আক্রমণ করলে আমরা বাংলাদেশের চোরা চিকেন নেকে আক্রমণ করব। বাংলাদেশকে এই হুঁশিয়ারি দিয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা। তবে বাংলাদেশের চোরা চিকেন নেক বলতে কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বাংলাদেশের চোরা চিকেন নেক স্পষ্ট করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী। সেই পোস্টে বাংলাদেশের মানচিত্র তুলে ধরে তিনি লিখেছেন, বাংলাদেশের 2টি চিকেন নেক রয়েছে, যা শিলিগুড়ির চেয়ে আরো বেশি ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের দক্ষিণ দিনাজপুর থেকে 80 কিলোমিটার দূরের নর্থ বাংলাদেশ করিডোর, দক্ষিণ ত্রিপুরা থেকে 28 কিলোমিটার দূরের চিটাগং করিডোর। নর্থ বাংলাদেশ করিডোরে কিছু ঘটলে তা রংপুর ডিভিশনকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আর চিটাগং করিডোর ভারতের চিকেন নেকের থেকেও ছোট, কিন্তু এটি বাংলাদেশের রাজনৈতিক রাজধানী ও বাণিজ্যিক রাজধানীর মধ্যে একমাত্র যোগসূত্র। আমি শুধু কিছু ভৌগোলিক তথ্য তুলে ধরলাম, যা অনেকেই হয়তো ভুলে যান। হেমন্তের দাবি, এই করিডোর বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণ কেন্দ্রকে সংযুক্ত রাখে। তাই এই করিডোর ভারতের তুলনায় আরো বেশি স্পর্শকাতর। বিশেষজ্ঞ মহলের মতে অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য চীন, নেপাল ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নতুন করে ভূ রাজনৈতিক চাপ তৈরির ইঙ্গিত বহন করছে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আমরা সরাসরি আজকে আলোচনায় ঢুকে পড়ি এবং সেই আলোচনায় রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন দেবর্ষী ভট্টাচার্য, তিনি অনলাইনে রয়েছেন আমাদের সঙ্গে। দেবর্ষী ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। হেমন্ত বিশ্ব শর্মা যে কথাটি বলছেন যে এটা তো এক ধরনের যুদ্ধের প্রভোকেশন, যদিও ভারত সরাসরিভাবে না বলল, তার মতো উত্তর পূর্ব ভারতের তিনি সবচেয়ে প্রমিনেন্ট নেতা, কেন আসাম সবচেয়ে বৃহৎ রাজ্য উত্তর পূর্ব ভারতের মধ্যে। সেখানকার মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন একজন দাবাং নেতা, হিন্দুত্ববাদী নেতা হিসাবে যিনি প্রতিষ্ঠিত, সরাসরি বলছে, কেন বাংলাদেশ তো এরকম বলেনি যে চিকেন নেক, বাংলাদেশের কোনো ওই রিটায়ার্ড মিলিটারি অফিসার তারা এসব বলে,
দুটো চিকেন নেক তাহলে নিয়ে নেবে ভারত, মানে বিচ্ছিন্ন করে দেবে বাংলাদেশে একটা বড় অংশকে মূল বাংলাদেশ থেকে। এটা কি কোনো ধরনের একটা যুদ্ধের বা একটা কোনো রকমের একটা ইঙ্গিত? তার কারণ বাংলাদেশ বলছে ঘরে এবং বাইরে দুটো জায়গায় তারা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, এই দুটোকে যদি আমরা লিঙ্ক করি তাহলে তো সেটাই দাঁড়ায় না। আপনি দেখুন ক্রোনোলজি দেখুন, প্রথমে ভারত তো বলতে যায়নি যে কার কটা চিকেন নেক বা চিকেন লেগ রয়েছে, ভারত কিন্তু একবারের জন্য বলতে যায়নি। ভারত যেটা বলতে চেয়েছে যে একটা সুসম্পর্ক, এবং আপনি দেখবেন ইউনূস যখন আসলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু তাকে অভিনন্দন জানিয়েছিলেন। তো একটা দেশের সঙ্গে মানে সে সম্পর্ক রাখা, সুসম্পর্ক রাখা, সেটা চেষ্টা করা হয়েছে। কিন্তু এই ইউনূস এবং তার গ্যাং, এই ইউনূস গ্যাং, এরা বারবার করে প্রভোকেশন দেওয়ার চেষ্টা করেছে। চায়নাতে গিয়ে বলেছে উই আর দ্য গার্জিয়ান অফ দ্য ওশন, আমরা হচ্ছে এই যে সাগর, সেই সাগর মহাসাগর, সেই মহাসাগরের একমাত্র গার্জিয়ান। এবং যেহেতু নর্থ ইস্টার্ন পার্টে কোনো আপনার ল্যান্ড মানে আপনার সমুদ্র নেই, তো আমাদের মধ্য দিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারছেন। কাদেরকে বলছে? চায়নাকে বলছে। এবং আপনি এক একটা নেতার বক্তব্য দেখবেন, প্রত্যেকটা এই ইউনূস কোম্পানি অ্যান্ড গ্যাং, জেহাদি গোষ্ঠী, এদের প্রত্যেকটা বক্তব্যের ভিতরে ভারতকে ভেঙে দেবো, ভারতকে টুকরো টুকরো করে দেবো। কিন্তু ভারত তো আর এখন সেই ভারত নেই, ভারত হচ্ছে এখন নতুন ভারত। ভারতের পরে যদি কেউ চোখ তুলে তাকানোর চেষ্টা করে, তার চোখ উপড়ে ফেলা হবে। তো এটা তো ঢিল মারলে তার পাটকেল খেতে হবে। প্রথমে ট্রান্সশিপমেন্ট বাতিল করা হলো, তার পরবর্তীকালে আমরা শিপমেন্ট বাতিল করে দিলাম। দেখুন আমাদের কনসার্ন হচ্ছে কোন জায়গাটা সুজিতদা, কনসার্ন হচ্ছে এই ইউনূস 3 দিন আগে একটা বৈঠক করেছে। সেই বৈঠকে একটা অদ্ভুত একটা মানে দেশের পরিস্থিতি, বাংলাদেশের সেনাবাহিনী চাইছে নির্বাচন হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। ইউনূস কি করছে? ইউনূস 80খানা দলের সঙ্গে বৈঠক করেছে এই 3 দিনে। 80খানা দলের মধ্যে 64খানা দল হচ্ছে আপনার ইসলামপন্থী দল, 64টা। এবং ইউনূস এইখানে বলছে যে যেহেতু মেজরিটি আপনার পলিটিক্যাল পার্টি, তারা বলছে যে নির্বাচন করার দরকার নেই, তাহলে আমার নির্বাচন, ওরা যেটা বলবে সেটা আমি মেনে নেব। তো বাই ডিফল্ট এই যে 64খানা ইসলামিক দল যারা চায় যে খিলাফত প্রতিষ্ঠা হোক, তারা নির্বাচন চায় না, তারা জনগণের অধিকার চায় না, তারা জনগণের মাধ্যমে আপনার একটা গণতন্ত্র, সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা হোক চায় না। তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে ইউনূসের ইন্টেনশনটা কি অ্যাকচুয়ালি। আপনি সব থেকে কনসার্ন হবেন এটা নিয়ে যে একটা পড়োশি রাষ্ট্র ভারতের, আমরা চাই বা না চাই, আমরা এটা অস্বীকার করতে পারবো না, বাংলাদেশ যদি অশান্ত হয় আমরা কিন্তু চিন্তিত এটা নিয়ে, অবশ্যই চিন্তিত এটা নিয়ে। কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশের অবস্থা আগামী দিনে কি হবে। আপনি অনেকে বলতে পারে শ্রীলঙ্কায় তো গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে তো শ্রীলঙ্কাও তো আবার ফিরে আসলো, তাদের অর্থনীতি ব্যাক করলো, তারপরে হচ্ছে তারা এখন স্বাভাবিকভাবে ফিরে এসেছে। কিন্তু ইসলামিক যেসব রাষ্ট্রগুলোতে যেখানে যেখানে গণ অভ্যুত্থান বলুন বা এরকম একটা অভ্যুত্থান হয়েছে, কোথাও কিন্তু আপনার সেই পুনরায় মানে আগের পরিস্থিতিতে ফিরে আসেনি। সেটা মিশর বলুন, জর্ডান বলুন, লিবিয়া বলুন, সিরিয়া বলুন, কোথাও না। এটা কিন্তু আমাদের একটা কনসার্নের জায়গা। এবং আপনি যদি সেই ডট মানে আরব স্প্রিংয়ের সেই ডটগুলো মেলান বাংলাদেশের সঙ্গে, সবগুলোই কিন্তু মিলে যাচ্ছে। সুতরাং এই ইউনূস এবং কোম্পানি, এইটা যদি আপনার যত তাড়াতাড়ি বিদায় হবে, তত তাড়াতাড়ি দক্ষিণ এশিয়ার জন্য মঙ্গল। এবং দক্ষিণ এশিয়ার শুধু নয়, সারা বিশ্বের একজন মানে সব থেকে বৃহৎ আপনার হচ্ছে একটা পলিটিক্যাল পার্টির আমরা সদস্য হিসেবে বলতে পারি যে দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য যা কিছু করতে হয় সেটা কিন্তু আমরা করার জন্য মানে একদম এখনো পর্যন্ত মানে দরকার পড়লে সেখানে হচ্ছে যদি কাউকে গুড়িয়ে দিতে হয় বা করতে হয় সেটাও প্রয়োজন। আমরা বিশ্বাস করি অহিংসা পরম ধর্ম, কিন্তু সাথে সাথে এটাও বিশ্বাস করি ধর্ম হিংসা ততই বচ। অর্থাৎ আপনার ধর্মকে প্রতিস্থাপন করার জন্য যদি হিংসাও করতে হয় সেটাও কিন্তু আমরা করার জন্য মানে সচেষ্ট রয়েছি। আমি শ্রমিক বাচ্চির কাছ থেকে জানতে চাইবো, গতকাল বাংলাদেশের একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে তিনি রিট পিটিশন মানে দাখিল করতে, তার বক্তব্য হচ্ছে যে জনগণের ম্যান্ডেটে যদি সরকার হয়ে থাকে তাহলে এটা বিপ্লবী সরকার যখন নয়, সংবিধান গতভাবে এটাকে সংবিধানকে ছুঁয়ে সংবিধানকে সাক্ষী রেখে তারা সরকার গঠন করেছে।
এবং তাহলে তাদের শপথ কে পড়িয়েছে, মানে পাঠ করিয়েছে, মানে কি কি রয়েছে সেটাকে সমস্ত তথ্য জানতে চেয়ে তিনি একটা রিট পিটিশন করছেন। এবং কোথাও বাংলাদেশে এই যে জুডিশিয়াল সিস্টেম, এখানে চিফ জাস্টিস যিনি ছিলেন অতীতের, তিনি সেনানিবাসে রয়েছেন যখন এই 5 তারিখের এই ট্রানজিশনাল ফেজটা ছিল, ফলে স্বাভাবিকভাবে কতগুলো তথ্যের প্রয়োজনীয়তা এখন অনুভব করা যাচ্ছে। এটা কি বাংলাদেশে যে পরিস্থিতি এখন রয়েছে, এই জুডিশিয়াল অ্যাক্টিভিজম বা জুডিশিয়ালি পুরো ব্যাপারটার কৈফিয়ত চাওয়া উইথ প্রুফ, তাহলে এটা বাংলাদেশে যেটাকে ডক্টর ইউনূস তার একজন মাউথপিস দিয়ে যে কথাটা বলছেন যে আমরা ঘরে এবং বাইরে একটা ওরকম যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি, এটাকেও কি একটা যুদ্ধ পরিস্থিতি হিসাবে তারা গণ্য করতে চাইছেন বলে কি মনে হয়? দেখুন, বাংলাদেশের বর্তমান যে একটা পরিস্থিতি, এখানে এই যে প্রধান যে উপদেষ্টা, তিনি কিন্তু এক এক দিন এক এক রকম কথা বলছেন। দেখুন, তাদের সেনাবাহিনী তারা কিন্তু একটা জিনিস বারবার করে এনশিওর করতে বলছে যে হয় নির্বাচন হোক, না হলে আপনি পদত্যাগ করুন। অথচ আমরা কখনোই দেখতে পাচ্ছি না যে নির্বাচনের ব্যাপারটা। আজকে আপনাদের দেখালেন যে তিনি তার আরেকজন উপদেষ্টা মণ্ডলীর আরেকজন প্রধান, তিনি বলছেন যে জুন মাসের মধ্যে, কখনোই জুন মাস মানে ধরুন 30শে জুন বা ডিসেম্বরের কথা বলছেন, মানে এখনো সেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আরও একটা ব্যাপার আপনি যেটা বললেন জুডিশিয়ারি, বাংলাদেশের জুডিশিয়ারি একটা সময়ে তার একটা জায়গা ছিল, কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু, আমি আপনাকে বলছি, তার জামিনের সময় একজনও আইনজীবী, আমি আপনাকে একটা ক্লিপিংস পাঠাবো, সেখানে রীতিমতন মানে একজনের তরফ থেকে থ্রেট দেওয়া হচ্ছে যে কেউ যদি যায় তার জীবনহানি হবে। সুতরাং কিন্তু তারপরেও সেখানকার জুডিশিয়ারি বলুন বা সেখানকার সিস্টেম বলুন, সেই বিষয়ের উপরে কোনো ব্যবস্থা নিয়েছে কি? আমি তো সাধুবাদ জানাই যে অ্যাডভোকেট এই রিট পিটিশনটি ফাইল করেছেন, আমি অবশ্যই আপনার মাধ্যমে তাকে আমি বলবো যে তিনি একজন ভালো কাজ করেছেন। একজন দেশের নাগরিক হিসাবে অবশ্যই কোর্টের কাছে তার জানার অধিকার রয়েছে এবং কোর্টেরও এটা দায়িত্বের মধ্যে পড়ে। এই মামলা যদি আমাদের দেশে হতো, অবভিয়াসলি কিন্তু কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন বা যারা অন্যান্য আধিকারিক, তাদের কাছে কিন্তু রিপোর্ট ফাইল করার অর্ডার হতো এবং কেন হচ্ছে না বা কি জন্য হচ্ছে না রুল ইস্যু করা থেকে শুরু করে হাইকোর্ট বলুন বা সুপ্রিম কোর্টে যদি এসএলপি হতো, তারা কিন্তু করতে পারত। কিন্তু বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আদৌ এই মামলাটার হেয়ারিং হবে কিনা, নাকি এটাকেও আবার সেই জলের নিচে ফেলে দেওয়া হবে? কারণ এই বিষয়টা নিয়ে যদি আজকে উঠে আসে, তাহলে এই আভ্যন্তরীণ সরকার তার ভেতরের যে ফাঁপা রূপটা, এই রূপটা আবার বেরিয়ে যেতে পারে। জনগণ এক প্রকার ভাবে কিন্তু পরিষ্কার কথা যে এই যে ডক্টর ইউনূস এই যে কথাগুলো বলছেন না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা কিন্তু একজন মানুষ তখনই এই ধরনের কথাবার্তা বলেন যখন তিনি নিজে ফেলিওর। তিনি খুব গুরুত্বপূর্ণ, এই ধরনের কথাবার্তা যখন বলেন তিনি নিজে ফেলিওর। আমরা এই ফেলিয়ারের জায়গাগুলোকে আরো গভীরতা ঢুকতে চাইবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জনমতে একজন যোগদান করেছেন, তপন বিশ্বাস আমেরিকা থেকে। হ্যাঁ বলুন তপন বাবু, কি বলতে চাইছেন? সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি একটু দেবর্ষী ভট্টাচার্য আপনার কাছে আসব। ঘরে বাইরে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, নতুন একখান আবার কাট ফেলেছে শফিকুল আলমের মাধ্যমে। ইউনূসের সরকার যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই জায়গায় আপনারা আমাকে সহায়তা করুন। একটা জাতীয় ঐক্যমতে পৌঁছানো দরকার আছে এবং জাতীয় ঐক্যমতে পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা করুন। কিন্তু অনেক রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাইছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে অগ্রসর রাজনৈতিক দল হিসেবে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এমতো পরিস্থিতিতে ঘরে বাইরে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, এই কথাটা বলা কি খুব বুদ্ধিমানের মতো কাজ, না আহাম্মকের মতো কাজ হচ্ছে? হ্যাঁ, শুভ সন্ধ্যা সুজিতদা। না, প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনূস যা করছেন, যেটা হয়তো ওনার পেরিফেরির মধ্যে করার কথা নয়। কারণ উনি যদি আমি গণ অভ্যুত্থানই ধরি, 5ই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার, পুরনো সংবিধানকে অক্ষুণ্ণ রেখে, পুরনো সংবিধান কিন্তু
চেঞ্জ করে নতুন সংবিধান আরোপ করা হয়নি। পুরনো সংবিধানটা রয়েছে, পুরনো সরকারেরও কাগজে কলমে লোকাস্ট্যান্ডি রয়েছে। যাই হোক, তথাপি একটা তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, তাদের মূল কাজটা কি? তাদের মূল কাজ হচ্ছে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা গণতান্ত্রিক সরকার গঠন। উনি তার আগে যেগুলো করতে যাচ্ছেন সেইগুলো ওনার আদৌ এখতিয়ারের মধ্যে কিনা আমার নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যেমন ধরুন, সংস্কার করতে যাচ্ছেন, আরে সংস্কার করবে তো মানুষ, সেই মানুষের ভোটে যে সরকার তৈরি হবে সেই সরকার করবে। যেমন কয়েকদিন আগে আমরা দেখলাম যে উনি ওই জাতীয় সঙ্গীত যে স্কুল টুলে হয় সেখান থেকে ধর্মনিরপেক্ষ কথাটা অ্যাবলিশ হয়ে গেছে, মানে ওনার সরকার, ওনার সরকারের কাণ্ড কারখানা। এবং মুজিবুর রহমান আউট হয়ে গেলেন, এবং ওই সেই যে ৭১-এর মুক্তিযুদ্ধ আউট হয়ে গেল। এই যে সংস্কারগুলো যদি বা হয়, যদি বাংলাদেশের বেশিরভাগ লোক মনে করে যে এটা দরকার নেই, ধর্মনিরপেক্ষতা দরকার নেই, মুজিবুর রহমানের কোনো স্থান বাংলাদেশের নেই, মুক্তিযুদ্ধের কোনো প্রশ্নই আসে না, এটা তো করবে বাংলাদেশের যারা জনগণ। তাহলে সেই জনগণের ভোটে ওনাকে জিতে, মানে যারা জিতে আসবেন তারাই কাজটা করলে তাও একটা যুক্তিপূর্ণ একটা বক্তব্য থাকে। কিন্তু জনগণের ম্যান্ডেট না নিয়ে ওনার কাজ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করা এবং একটা যত তাড়াতাড়ি সম্ভব একটা গণতান্ত্রিক নির্বাচনকে তৈরি করা। কিন্তু সেই পেরিফেরির বাইরে গিয়ে উনি প্রতিবেশী দেশগুলোকে কখনো হুমকি দিচ্ছেন, কখনো বলছেন আমরাই একমাত্র এই, যেটা জ্যোতি বলছিল একটু আগে, আমরাই হচ্ছে এই বঙ্গোপসাগরের, এই ভারত মহাসাগরের গার্জিয়ান। এই কথাগুলো একটা গণতান্ত্রিক সরকার বললে তার একটা অন্যরকম ইমপ্লিকেশন হতো। যে কাজটা ওনার করার কথাই নয়, সংস্কারের কাজ গণতন্ত্র বেশিরভাগ মানুষের ভোটে জিতে এসে এই সরকার করতে পারে, কিন্তু ওনার করার স্কিল নেই, অথচ উনি প্রোঅ্যাক্টিভ হয়ে সেগুলো করতে যাচ্ছেন। সমস্যাটা কোথায় হচ্ছে? এইভাবে আমার যতটুকু মনে হচ্ছে, এই যে একটা পড়শি দেশের সাথে অর্থাৎ আমাদের সাথে একটা বিদ্বেষকে জিয়ে রেখে এবং উগ্র ফান্ডামেন্টালিজমকে এনকারেজ করে উনি হয়তো আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চাইছেন, যেটা কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক আবহের জন্য মোটেও ভালো নয়। এবং বাংলাদেশের যে গণতন্ত্র প্রিয় মানুষ যারা রয়েছেন তারা, আমি জানি না তারা কেন এগুলোকে ডাইরেক্ট প্রোটেক্ট করতে না, হয়তো এই গণতান্ত্রিক আবহটাই হয়তো বাংলাদেশে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা ডক্টর ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের দুটো কাজ বেসিক্যালি, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারটাকে রেস্টোর করা, দুই হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু অদ্ভুতভাবে এই দুটো বাদ দিয়ে অন্য কাজগুলো, এই যে অ্যাক্টিভিজমটা দেখছি, শুধু ডক্টর ইউনূস নয়, ওনার যত তত্ত্বাবধায়ক যারা রয়েছেন প্রত্যেকের মধ্যে, সেইটা কিন্তু বাংলাদেশে আদৌ গণতন্ত্র ফিরিয়ে আনবেন কিনা সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। এখন এই সংশয়ের জায়গাটা, গণতন্ত্র আনার ক্ষেত্রে সংশয়ের জায়গাটা কেন, কখনোই তিনি নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট কিছু বলেননি, এবং তার যে একটা নির্বাচন নিয়ে একটা অনীহা রয়েছে সেটা রেদার তিনি অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হচ্ছে। বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে চট্টগ্রাম বন্দর, এই বন্দরটাকে পরিবর্তন করতে পারলে, তিনি সিঙ্গাপুরের উদাহরণ দিচ্ছেন, অনেকেই দেখছি বাংলাদেশে যে সিঙ্গাপুর একটা ছোট দেশ, যে দেশে জল পর্যন্ত মালয়েশিয়া থেকে আনতে হয়, সে দেশ শুধু একটা বন্দরকে কেন্দ্র করে পৃথিবীর একটা অষ্টম একটা শিল্পোন্নত দেশে পরিণত হয়েছে। এইসবগুলো বলছেন তিনি। গণতন্ত্র, ভোট বা নির্বাচন প্রক্রিয়া সেটা অনেকটা দুটো তার হাত, একটা হাত তিনি জামাতের উপর ভর দিয়ে রেখেছেন, আরেকটা হাত তিনি ভর দিয়ে রেখেছেন এনসিপির উপর। অনেকটা এই ধারণাটা পরিষ্কার হয়েছে, কিন্তু গণতন্ত্র বা হচ্ছে বৈষম্যটাকে কমিয়ে আনা, এইসব নিয়ে তার সিরিয়াস বক্তব্য আমরা কতটা পেলাম, প্রশ্ন হচ্ছে সেই দিকে। জনমতে অংশ নিচ্ছেন ললিত মোহন দাস সল্টলেক থেকে। হ্যাঁ বলুন। আমি ৭১ সালে তখন কলেজ স্টুডেন্ট, তো আমি এই বাংলাদেশ ওয়ারের সময় তখন দেখছিলাম যে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার নৌবহর পাঠিয়েছিল এবং সেটাকে কাউন্টার করার জন্য রাশিয়া নৌবহর পাঠিয়েছিল, যার ফলে তখন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পক্ষে সুবিধে হয়েছিল সেই যুদ্ধটাকে জেতা, যে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং একটি পপুলার সরকার প্রতিষ্ঠা করা এবং
যাতে করে সবাই এই উপমহাদেশ আমরা শান্তিতে বাস করি। কিন্তু তারপর থেকে ইন্দিরা হঠাৎ মৃত্যুর পর থেকে আমি গত 50 বছরে কোন সরকারের এই প্রচেষ্টা দেখিনি যে বাংলাদেশে যা ঘটছে সেটার উপর ভারতের উচিত যে মানে সিনিয়র ব্রাদার বা যে বাংলাদেশে, এমনকি আমরা দেখেছি ওখানে একটা অ্যান্টি মানে বাংলাদেশ মানে পাকিস্তান যে সেই যুদ্ধ যেটা হারার পর যে পাকিস্তান ওখান থেকে নিজের হাত তুলে নিয়েছে তা নয়, তা নাহলে আমরা তো মুজিবের মৃত্যু দেখতে পেতাম না। তো মুজিব এবং তার ফ্যামিলিকে একরকম ফিনিশ করবে, তখন থেকে ভারত সরকারের সতর্ক হওয়া উচিত ছিল যে ওখানে পাকিস্তানের হাত এখনো রয়েছে ওখানে। সেই ব্যাপারে ভারত সরকার খুব একটা বেশি ভূমিকা নিয়েছে বলে আমার মনে হয়নি। ওকে, ধন্যবাদ। মানে ভারতের থেকে অত্যন্ত প্রোঅ্যাক্টিভ একটা ভূমিকা, যেটা অপারেশন সিঁদুরে দেখা গেছে পাকিস্তানের এগেনস্টে, সেটাই অনেকে বলতে চাইছেন যে 71-এর সিচুয়েশনসটা এরকমই ছিল। মানে একটা নৌবহর পাঠাচ্ছে 7th ফ্লিট, চায়নার সরাসরিভাবে চায়না পাকিস্তানকে সহায়তা করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। সেই সময় ভারতের এবং রাশিয়া এই শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে একটা বিরাট গৌরবজনক ভূমিকা নিয়েছিল। কিন্তু এবারের ক্ষেত্রে যেন একটা দ্বিধাগ্রস্ততা কাজ করছে, এটা অনেকে এটা মানে বলতে চাইছেন, হয়তো নানা ফর্মে বলতে চাইছেন। তো অ্যাকশন না পেলামটা কি? আমরা 71 সালে ধরুন আমরা এত টাকা ইনভেস্ট করলাম, আমরা কি পেলাম আলটিমেটলি? আমরা হিন্দুদেরকে নিরাপত্তা দিতে পারলাম, আমরা ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমে একটা হিন্দুদেরকে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা ওখানে থাকো, এবং হিন্দুদেরকে সাথে আমরা বেইমানি করলাম, বিশ্বাসঘাতকতা তাদেরকে পেলামটা কি আলটিমেটলি? আজকে যদি আমাদের কোনো পাওয়ার, এটা তো কি পাওয়ার নেই মানে তাহলে আমি ইনভেস্ট করবো কেন ওখানে? আমি বাংলাদেশি হিন্দুদের জন্য আমি কেন কথা বলবো না? তাদের কি অপরাধ ছিল? তাহলে অপরাধটা কি ছিল? তাহলে অপরাধটা কি ছিল? আমরা তো তাদেরকে বলেছি যে তোমরা ওই দেশে থাকো ইন্দিরা লিয়াকত চুক্তির মাধ্যমে। তারা তো চাইনি যে আমরা বাংলাদেশি বা পাকিস্তানি হই, আজকে তাদেরকে কম্পেল করা হয়েছিল, যে কারণের জন্য আমরা এখানে সিএ আনার চেষ্টা করেছি। আমরা একটা লং টার্ম সলিউশন চাই সুজিতদা, লং টার্ম সলিউশন, যেটা হচ্ছে আগামী দিনে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় নিয়ে আমরা একটা মানে যেটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সলিউশন, যেখান থেকে আমরা এইরকম ভাবে 30 বছর পরে বা 40 বছর পরের জন্য আবার এরকম একটা পরিস্থিতির সম্মুখীন না হতে হয় যেখানে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের রেপ হচ্ছে, এরকম যেন সম্মুখীন না হতে হয়। আমরা একটা মানে পার্মানেন্ট সেটেলমেন্টে চাই। এবার পার্মানেন্ট সেটেলমেন্টটা কি ফর্মে হবে সেটা তো আমি আর এই অন্তপক্ষে গণমাধ্যমে বলাটা সম্ভব নয়। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে আজকে যে ধরুন যে কথাটা বলা হচ্ছে প্রোঅ্যাক্টিভনেস প্রচুর ভাবে, আমার কথা হচ্ছে শুধু হিন্দু প্রশ্নটা নয়, মানে এই যে পাকিস্তান আইএসআই এসছে বাংলাদেশে ট্রেনিং দিতে, এই যে নির্বাচন প্রক্রিয়া, যেখানে যে দেশ পাকিস্তানকে আশ্রয় করতে চাইছে সে দেশ নির্বাচনের ব্যাপারে আগামী দিনে সিরিয়াস হবে না, কারণ পাকিস্তানে তো কেউ কোনোদিন 5 বছর প্রধানমন্ত্রীই থাকতে পারেননি। ফলে সেরকম একটা জায়গার পরিস্থিতিতে কোথাও একটা জায়গা থেকে পাকিস্তানকে বাংলাদেশ ইস্যুতে একটা কি শিক্ষা দেওয়া যেতে পারে, এটাও একটা মানুষের কাছে একটা বড় প্রশ্ন। না ডেফিনেটলি কোশ্চেন। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, শিক্ষা তো অনেকভাবে দেওয়া যায়। শিক্ষা মানে আপনার শুধুমাত্র যে মানে আপনি গিয়ে মিসাইল অ্যাটাক করলেন সেটা তো শিক্ষা হতে পারে না, অনেক ফর্মে শিক্ষা হয়। শিক্ষার মধ্যে ধরুন $700 বিলিয়ন ওদের ক্ষতি হচ্ছে এই ট্রান্সশিপমেন্ট বা শিপমেন্ট বাতিল করার জন্য, এটাও তো এক ধরনের শিক্ষা। সেখানে তো আমরা স্ট্রিক্টলি বলেছি ভাই আমাদের মাটি ব্যবহার করে তুমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বা থার্ড কোনো কান্ট্রিতে জিনিস বেচতে পারবে না। 2 হচ্ছে টেক্সটাইল থেকে শুরু করে পোর্টের মাধ্যমে আসতে হবে, ডাইরেক্টলি তুমি আসতে পারবে না। ফলে ওদের $700 থেকে $800 বিলিয়ন ক্ষতি হচ্ছে। এটা শুধুমাত্র আমি দেখুন, আমরা তো চাই যে একটা সুসম্পর্ক থাকুক, কিন্তু এই ইউনুস যেটা করছে সেটা তো আমাদেরকে কম্পেল করছে, বাধ্য করছে। এবার এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে অপারেশন তিস্তা প্রহার আর লালমনিরহাটে যখনই এরকম একটা অ্যাক্টিভিটিস করার চেষ্টা করেছে ভারত কিন্তু স্ট্রংলি রিয়াকশন দিয়েছে, এবং ভারত সরকারের একদম ক্লিয়ার কাট স্ট্যান্ড যে যদি কেউ ভারতের সার্বভৌমত্ব নিয়ে কোশ্চেন করার চেষ্টা করে তা যেমন ভাবে পাকিস্তানের ভিতরে ঢুকে প্রথমবার কোনো দেশ ভূখণ্ডে মানে একদম পুরো তাদের মেন ভূখণ্ডে ইন্টারন্যাশনাল বর্ডার আইবি কে ক্রস করে ভারত হচ্ছে বিশ্বের মধ্যে প্রথম দেশ যে কিনা ভিতরে ঢুকে অ্যাটাক করেছে। এবং আমরা কিন্তু সিভিলিয়ানদেরকে অ্যাটাক করিনি, এটা আমাদের গর্বের বিষয়। আমরা অ্যাটাক করেছি মিলিটারিতে, মানে যে মিলিটারি বেস,
কারণ আমরা মনে করেছিলাম যে টেররিস্টদেরকে হামলা করব, টেররিস্টদেরকে শেষ করব। সেই টেররিস্টদেরকে শেষ করতে গিয়ে যখন দেখলাম যে টেররিস্টদেরকে যখন তার জানাজা হচ্ছে, আসিম মিনুট থেকে শুরু করে পাকিস্তানের একাধিক সেনাবাহিনীর অফিসার তারা ওখানে গিয়ে তার মানে জানাজায় অংশগ্রহণ করছে, তার মানে সেদিনই স্পষ্ট হয়ে গেছে যে পাকিস্তানি সেনাবাহিনী তাদের সঙ্গে রয়েছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যখন টেররিস্টের পরে হামলা করলাম, আপনাদের তো প্রয়োজন ছিল না অ্যাটাক করার, যখন আপনারা অ্যাটাক করলেন তার প্রত্যুত্তরে কিন্তু ভারত জবাব দিয়েছে। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তো সেরকম কোনো বাংলাদেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত দেখুন বাংলাদেশের সেনাবাহিনী আমরা শুনবো আজকে তারা দীর্ঘ প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সে একটা প্রশ্ন এটাও ছিল যে বার্মার দিক থেকে একটা সম্ভাবনা কি রয়েছে, তার কারণ এই যে মানবিক করিডোরের নামে যে বিষয়টা হচ্ছে সেটা বাংলাদেশে যখনই আর্মি যখনই মুখোমুখি হচ্ছে সংবাদ মাধ্যমে এই প্রশ্নটা আসছে, সেখানে তার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোনো রকম ইন্টারনাল থ্রেট বা কোনো কিছু হলে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আর্মি কিন্তু চুপ করে বসে থাকবে না। স্বাভাবিকভাবে এটা কি বার্মার উদ্দেশ্যে বলা নাকি আভ্যন্তরীণ যে শক্তিগুলো কাজ করছে তার উদ্দেশ্যে বলা? জোরদার বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে, কি বলছেন একটু শুনবো। অত্যন্ত জটিল মুখে পরিস্থিতি, এখানে কোনো মিয়ানমারের যে সরকার যেটা আমরা বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না, এটুকু আপনার উত্তর বলতে পারি। আর যদি আরেকটু গভীরে যাই যে আর্টসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? দেখুন, বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আছে এখন। এখানে কোনো মিয়ানমারের যে সরকার যেটা আমরা বলি, যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে, 85 থেকে 90% দখল করে নিয়েছে, কিছু জায়গা বাদে। সো এখানে, এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজ সংগঠন নয়। সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা। সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্ম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বাট যদি এই যে জায়গাটা আনঅথরাইজড, মানে আরাকান আর্মি দখল করে নিয়েছে আরাকানের একটা বিস্তীর্ণ অঞ্চল, কিন্তু যেহেতু তাদের লোকাল স্ট্যান্ডই কি, তা তো স্বীকৃত নয়, রাষ্ট্রপুঞ্জ দ্বারাও স্বীকৃত নয়, কোনো কিছু নয়। একই প্রশ্ন তো ভারতও করছে যে ভারতের অসুবিধাটা তো এই জায়গাটাতে যে একটা আনইলেক্টেড কোনো গভর্নমেন্টের সাথে ভারত কিভাবে কথা বা নেগোসিয়েশনস চালাবে, এটাও একটা বড় রকমের একটা সমস্যার মধ্যে রয়েছে। আমি একটু শ্রমিকের কাছে জানতে চাইব। ফলে এই জায়গা থেকে একটা খুব মানে এই ক্ষেত্রে কি বাংলাদেশের চিফ জাস্টিস, অবশ্য এখনকার চিফ জাস্টিস কতটা রাজি হবেন যে একটা দ্রুত চিফ জাস্টিসকে তো জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা সবাই জানি। মানে এখানে একটা ব্যাপার কি বলুন তো, যে ডক্টর ইউনিস, মানে আমরা তো সেই প্রসঙ্গে কথা বলছি, ডক্টর ইউনিস কিন্তু একটা জিনিস চেষ্টা করেছিলেন, মানে বিভিন্ন ইস্যু, এই যে চিফ জাস্টিসের কথা বললেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গাতে তিনি কিন্তু তার নিজের পছন্দের লোক বসিয়ে একটা অদ্ভুত একটা পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছেন। না তিনি সেখানে সাধারণ মানুষের জন্য কিছু করলেন, না তিনি দেশের উন্নতির জন্য কোনো প্রকল্প, বারবার তিনি মুখে বলছেন যে আমার কাছে সংস্কার আগে, কিন্তু এই 9 মাস বা 10 মাসে আদৌ কি সংস্কার? না হলে একটা দেশে তার সেনাবাহিনীর সঙ্গে একটা মানে প্রধান, তিনি সেখানে উপদেষ্টা, তিনি প্রধান, তার এত সংঘাত, সেনাবাহিনী তার বাড়ি ঘিরে রেখেছিল কালকে পর্যন্ত, এবং রীতিমতো তাকে বলা হয়েছিল পদত্যাগ করতে। আদৌ এই মানুষটার জন্য আমরা কিন্তু বারবার এইটা আলোচনা করছি যে এই মানুষটার জন্য কিন্তু এই অস্থিরতাটা আরো বেশি করে তৈরি হয়েছে, আরো বেশি করে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ভারতের সঙ্গে, আমি একটা অন্য প্রসঙ্গে বলছি, একটু আগে দাদা বলছিলেন যে ভারতের সঙ্গে দেখুন, ভারতের সঙ্গে বাংলাদেশ মানে এই পাকিস্তান যেরকম ভাবে লড়লো বা পাকিস্তানকে যেভাবে ভারত শিক্ষা দিল, দেখুন ভারত এটা চায় না বাংলাদেশের সঙ্গে। কারণ মানে এটা হাসির কথা মনে হয়, একজন প্রাক্তন সেনাপ্রধান এই আপনাদেরই চ্যানেলে একদিন বলছিলেন উনি যে 5 ঘন্টা সময় লাগবে
5 আওয়ার্স, পাকিস্তানের সঙ্গে তো তাও 3-4 দিন যুদ্ধ হয়েছিল, 5 ঘন্টা সময় লাগবে বাংলাদেশকে দখল করতে, ভারতের সেনাবাহিনীর যা স্ট্রেংথ। সুতরাং ওইগুলো বলে লাভ নেই যে চিকেন নেক নিয়ে নেব বা এইগুলো করে নেব, এইসব বাংলাদেশের বলে কোনো যে বিশাল কোনো কিছু ফায়দা সেটা নয়। আমি এটা মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, একটা সরকার যখন গঠন হয়, দেখুন ভালো খারাপ সব কিছুই আছে। আজকে হয়তো আমরা ভাবছি যে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, সেই সরকারটা খুব খারাপ ছিল, আওয়ামী লীগকে এরা নিষিদ্ধ করেছেন, কিন্তু আপনি একটা কথা বলুন, একটা লং টাইমের সরকার, যে শেখ হাসিনা যখন ছিলেন তিনি তো অন্তত তাও তার দেশের জন্য কিছু তো কাজ করেছিলেন, যার জন্য মানুষ তো তাকে ভোট দিয়ে এতটা সময়ের জন্য রেখেছিল। অ্যাটলিস্ট ওই সময় বাংলাদেশের অর্থনীতি আপনি দেখুন, ওই সময় বাংলাদেশের অন্যান্য বিদেশ নীতি আপনি দেখুন, ওই সময় বাংলাদেশের সঙ্গে মানে পৃথিবীর প্রায় সমস্ত দেশের একটা গুড রিলেশন ছিল। মানে এখন যারা বাংলাদেশে রয়েছে তারা তো বলছে পুরো হাসিনা নাকি ভারতের কাছে পুরো দেশটাকে বন্ধক দিয়ে দিয়েছিল। এই সমস্ত আজে বাজে, আজকে তো পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কি জায়গায় গেছে। সেনাবাহিনীর সঙ্গে একটা মানে প্রধান, তার সঙ্গে একটা সংঘাত, ঠিক আছে, রাস্তায় রাস্তায় গন্ডগোল। এবং যদি সেইটাই হতো, আমি মেনে নিচ্ছি, অনেকে বলছেন, দেখুন রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক মানুষই অনেক কথা বলেন, আমাদের এখানেও যে রাজনৈতিক দলরা যারা ক্ষমতায় দিল্লিতে আছেন বা এই রাজ্যে আছেন তারা হয়তো বলবেন যে প্রিভিয়াস যে দলগুলো তারা কিছুই করেনি। দেখুন কিছু যদি না করে একটা লং টার্ম ধরে, ঠিক আছে, যে কোনো জায়গাতেই যে কোনো সরকার একটা লং টার্ম বা একটা সময় ধরে কখনো থাকতে পারে না, কিছু তাদেরকে করতে হয়, এটা আমার মনে হয়। না, কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ইসলামকে যখন জিজ্ঞাসা করে সাংবাদিকরা যে আপনি বলুন যে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি শেখ হাসিনা করেছিলেন সেই চুক্তিগুলোকে আপনারা বাতিল করছেন, তখন উনি বলেছিলেন যে না, চুক্তিগুলো বাতিল করব না। তখন কোশ্চেন আসে যে তাহলে বাতিল করবেন না, কিন্তু এতদিন ধরে তো আপনারা বলে এসেছেন যে ভারত হচ্ছে এখানে খেয়ে নিচ্ছে, ভারত এখানে দখল করে নিচ্ছে, তার মানে আপনারা কি ভারতের সঙ্গে যে চুক্তিগুলো শেখ হাসিনা করেছিল সেই চুক্তিগুলোকে আপনারা মানে মান্যতা দিচ্ছেন? তখন বলছে এই উপদেষ্টা মানে তৌহিদ ইসলাম, তখন বলছে না হ্যাঁ আমরা মান্যতা দিচ্ছি এবং সেই চুক্তিগুলো সঠিক ছিল। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে এতদিন যারা বলে আসছিল যে ভারত দখল করে নিচ্ছে বাংলাদেশকে একটা উপনিবেশিক রাষ্ট্রে পরিণত করছে ভারত, তাহলে তো ওনাদের উপদেষ্টা তো স্বীকার করে নিল সেটা। সেকেন্ড মানে উপদেষ্টা তো নিজেই মানে সেটাকে কন্ট্রাডিক্ট করলেন সেই স্টেটমেন্টটাকে। এবার সেকেন্ড হচ্ছে আপনার আজকে যেটা আপনি বলতে চাইছিলেন যে যেটা সেনাবাহিনী প্রেস কনফারেন্স, আমি অবাক হয়ে গেলাম যে মাঝখানে কিছু অন্তত ঘটে থাকবে। তার কারণ হচ্ছে যে মায়ানমারের মানে হুন্তা সরকার তারা কোথায় দুর্বল হয়ে গেল কি না হলো সেটা তো এদের কনসার্ন নয়, বা আপনি যেটা রাইটলি পয়েন্টেড আউট আরাকান আর্মি তারও তো কোনো লেজিটিমেসি নেই এখনো পর্যন্ত টিল নাও। তো তাহলে কাদের চাপে কাদের প্রেসক্রিপশনে ওই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে, এটা বাংলাদেশের মানুষেরও বোঝা উচিত যে কোন একটা অলিগার্ক তৈরি হয়েছে বাংলাদেশে। সেই অলিগার্কগুলো বাংলাদেশের ভূখণ্ডকে সার্বভৌমত্বকে জলাঞ্জলি বিসর্জন দিতে চাইছে, যেটা শেখ হাসিনা বারবার করে বলার চেষ্টা করেছিল যে আমার কাছে একটা হোয়াইট ম্যান এসেছিল, যদি আমি ওই হোয়াইট ম্যানের কথা মতো কাজ করতাম তাহলে হয়তো আমাকে পালাতে হতো না, বা আগামী অনেক দিন ধরে আমি হয়তো ক্ষমতায় থাকতে পারতাম। আজকে একজন বাংলাদেশের একজন নেতা, আপনি হয়তো তার বক্তব্য বিভিন্ন ক্ষেত্রে শুনেছেন, ব্যারিস্টার ফুয়াদ, সে আবার সাফাই দিচ্ছে আমেরিকা যদি চায় বাংলাদেশের কেউ পারবে ওই চট্টগ্রাম বন্দরের, সে যদি চায়, আমরা চাই একটা সিঙ্গাপুরের মতো একটা এরকম বন্দর। শেখ হাসিনার কথাটা তো মনে, শেখ হাসিনা দেবর্ষী বাবু, শেখ হাসিনা তার লাস্ট অডিও ক্লিপও প্রায় প্রত্যেক দিনে বলেছে মোহাম্মদ ইউনূস আমেরিকার হাতে দেশটাকে বিক্রি করছে, এবং তার অভিযোগ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করা সম্পূর্ণ অসাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর উপর আক্রমণ। কিন্তু সরাসরি আমেরিকার কাছে দেশ বিক্রি করছেন, অর্থাৎ এই যে জায়গাটায় বিভিন্ন ক্ষেত্রে তারা একটা ব্যবসায়িক স্বার্থকে সামনে রেখে এই যে একটা জায়গা সেটা বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে, এটাই শেখ হাসিনা বলছেন। কিন্তু এগুলো বলছেন তাতে কি বাংলাদেশের আজ তৌহিদি জনতার কাছে সেটা কি কোনো খুব তাদের কর্ণকুহরে কতটা প্রবেশ করবে বলে আপনি মনে করেন? না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এত কিছু বলার মাঝখানে কি হচ্ছে, বাংলাদেশের যে জিডিপিটা 7%-এর বেশি ছিল একটু, সেটা কমে 2.4% চলে এসছে। অর্থাৎ যে মানে ইন্ডিজিনিয়াস যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যা তৈরি হয়, সার্ভিস সব মিলিয়ে
মানে হুড় করে কমছে, এবং কোনো নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন কিছুই করতে পারেনি। এবং এই যে আপনি বললেন যে একটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, একটা এটা তো ঠিকই যে পয়েন্ট অফ কনফ্লিক্টটা কিন্তু শুরু হয়, আমরা যা মিডিয়া থেকে জেনেছি, বিটুইন হাসিনা গভর্নমেন্ট অ্যান্ড ইউএসএ গভর্নমেন্ট, সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে। এবং কয়েকদিন আগে হাসিনা উনি বলেওছেন যে আমার বাবা এটাকে সেন্ট মার্টিন আমেরিকার কাছে হাতে তুলে দিতে চাইনি বলে আমার বাবাকেও মরতে হয়েছিল, এবং একই কারণে আমাকেও ক্ষমতাচ্যুত হতে হলো। আজকে সেন্ট মার্টিনের ছবি যেটা দেখা যাচ্ছে, দেখুন ওখানে মহড়া, যৌথ মহড়াই চলছে, সেখানে মারিনার্সরা এসছে এবং যৌথ মহড়া, ফায়ার ফাইটিংটা বলা হচ্ছে, কিন্তু সেন্ট মার্টিন মোটামুটি একটা বলা যেতে পারে যে একটা ঘাঁটি প্রায় তৈরি করে ফেলেছে। একদম। এবং শুধু তাই নয়, সেন্ট মার্টিনটা ওই যে সেই ডক্টর ইউনিসের চীনে গিয়ে যে বক্তব্যটা ছিল যে আমরা গার্ডিয়ান অফ দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ান ওশান, ওই সেন্ট মার্টিনের ওপর যদি আমেরিকা কর্তৃত্ব করতে পারে, তাহলে ওই চায়না থেকে আরম্ভ করে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বিস্তীর্ণ অঞ্চলের ওপর একটা কন্ট্রোল হবে, যেটা হাসিনা গভর্নমেন্ট কিন্তু চায়নি বলেই নাকি এই কনস্পিরেসিটা করা হয়েছিল বলে হাসিনা সরাসরি সেই অভিযোগ এনেছে, এবং বিভিন্ন মিডিয়া সূত্র আমরা সেগুলো পাচ্ছি। ফলে এই যে বাংলাদেশের জনগণের এটা তো বোঝা উচিত, এটা নিশ্চয়ই বুঝছেন তারা, কিন্তু হয়তো ক্ষমতার এগেইনস্টে খুব একটা বেশি রিয়াক্ট করতে পারছেন না, অনেক কনস্ট্রেন্ট রয়েছে। যে একটা অগণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত নয় এমন একটা সরকার, এমন যে কাজগুলো করতে যাচ্ছে যেগুলো তার করারই কথা না, তার প্রথম কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, এটা ভীষণভাবে বিপর্যস্ত, এবং যে সংখ্যালঘুদের রাইটটাকে এস্টাবলিশ করা, এটা তো ভীষণভাবে ব্যাহত হয়েছে সারা বাংলাদেশ জুড়ে। এইগুলো কর্ণপাতই করেননি ডক্টর ইউনিস, উল্টো দিকে যত তাড়াতাড়ি সম্ভব একটা সুষ্ঠু অবাধ নির্বাচন সংগঠিত করা, যার দিকে উনি যাচ্ছেন না। প্রায় 1 বছর উনি এখন যা ডেডলাইন দিচ্ছেন, তাতে আরো 1 বছরও বেশি সময় উনি এইভাবে তত্ত্বাবধায়ক সরকার চালাতে চাইছেন। তার ফলে কি হচ্ছে, বাংলাদেশের জিডিপি কমছে, এই আনএমপ্লয়মেন্ট ভরে যাচ্ছে, বাংলাদেশের মানুষের, প্রান্তিক মানুষের যে দুঃখ কষ্ট, দেখুন সংখ্যালঘু সংখ্যাগুরু কারা, আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগত বিশ্বাস করি সংখ্যাগুরু তারাই হচ্ছে সেই প্রান্তিক মানুষগুলো, সেই প্রান্তিক মানুষগুলোই হচ্ছে বাংলাদেশের সংখ্যাগুরু এবং আমাদের দেশের সংখ্যাগুরু। সেই মানুষগুলোর দিকে যে সরকার কথা বলছে না, যে সরকার তাকিয়ে দেখছে না, শুধু প্রতিবেশীর সাথে একটা সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি করে বা একটা ধর্মের জিগির দিয়ে এবং ফান্ডামেন্টালিস্টদের আরো বেশি এনকারেজ করে ক্ষমতায় থাকতে চাইলে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ আজ হয়তো কনসেন্ট্রেট হচ্ছে না, কিন্তু এর জবাব কিন্তু ডক্টর ইউনিসকে বাংলাদেশের মানুষের কাছে একদম দিতে হবে। এবং বাংলাদেশের মানুষ, আমি যা দেখেছি বাংলাদেশকে, তারা কিন্তু এই জবাবটা একদিন হাতে কলমে ডক্টর ইউনিস থেকে নিয়েই ছাড়বে, যে তার প্রান্তিক মানুষের দিকে নজর না দিয়ে উনি অন্যদিকে বেশি নজর দিচ্ছে, যেখান থেকে টেনশন মাউন্টিং আপ হচ্ছে, যেখান থেকে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অন্য দেশের সাথে খারাপ হচ্ছে, যেখানে ফান্ডামেন্টালিস্টরা দাপাদাপিতে বাংলাদেশ ছেয়ে যাচ্ছে। ফলে এই আনএমপ্লয়মেন্ট, প্রগতি, এইগুলো বাদ দিয়ে যে দেখছে, এটা কিন্তু জবাব বাংলাদেশের মানুষের কাছে, মানে যেটা পরিস্থিতি সেখানে প্রান্তিক বা হচ্ছে মানুষ, এই মুহূর্তে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেরকম, গতকাল এক গার্মেন্টস মালিকদের সংগঠন তারা বলছেন 71 সালে মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ যে অপারেশন সার্চ হয়েছিল, টার্গেট ছিল বুদ্ধিজীবীরা, আর এই মুহূর্তে বাংলাদেশের টার্গেট হচ্ছে গার্মেন্টস মালিক বা যারা উৎপাদিকা শক্তি, যারা উৎপাদন করে, এবং তারা টার্গেটেড, এবং হচ্ছে কোনো রকম তাদের মানে পুরো বিপর্যয়ের মধ্যে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ। সেখানে জিডিপি যে নামবে, এটা স্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আসব, আমাদের সঙ্গে জনমতে আরো একজন যোগদান করেছেন জলপাইগুড়ি থেকে। হ্যাঁ বলুন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইউনূস প্রশাসনের একটা নিরপেক্ষতার প্রশ্ন না থাকলে, মানে একজন যেভাবেই ক্ষমতায় আসুক, তার এই ক্ষমতাকে অনেক পাশ্চাত্য দেশ স্বীকার করবে না। আমেরিকা তো দেখাই গেল, যেটা শেখ হাসিনা যে আশঙ্কা করেছিলেন, যা বলেছিলেন সেটা যাচ্ছে উল্টে। এখন তারা বলছে যে শেখ হাসিনা স্বৈরাচারী আর তারা গণতান্ত্রিক, আওয়ামী লীগ নিষিদ্ধ। হ্যাঁ, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই যে জবরদস্তি একটা ব্যবস্থাকে কায়েম করা, এবং তার সাথে ভারত, মানে উভয় প্রান্তে মানে পরিস্থিতিকে জটিল করে এখন হচ্ছে শফিকুল আলম, যিনি ইনসিডেন্টালি মানে বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিকের সাংবাদিক ছিলেন,
অধুনা তিনি বলেন সাংবাদিক নিশ্চয়ই ভালো কলাম লিখতেন, এমনভাবে বলেন, আপনিও তো গন্ডগোল করে বসলেন যে বললেন যে উনি একজন উপদেষ্টা। আপনি অবশ্য ভুল নন, তার কথাবার্তা উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টা কে এক এক সময় বোঝা মুশকিল হয়ে যায়। এত বড় সাংবাদিক তিনি ছিলেন, প্রথম সারির দৈনিকে সব মানে দুদিন আগে কলাম লিখতে হচ্ছে এরা অনেকে শেখ হাসিনার হয়ে ঝোল টানতো। আর এখন দেখুন শেখ হাসিনার নামে একটা আবার ডাস্টবিন বানিয়েছিল বুক ফেয়ারের সময়, সেখানে যাতে গিয়ে ভাই এই হচ্ছে বিভিন্ন এরা এই সমস্ত মহান দেশপ্রেমিক চরিত্র বাংলাদেশ পুনর্গঠন করবে। এর থেকে কমে মানে এর থেকে ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। একটা ছোট্ট জিনিস বলি, বঙ্গবন্ধুর মানে শেখ মুজিবুর বঙ্গবন্ধু যাকে ওই দেশের মানে বলা হয় যে তার হাত ধরে স্বাধীনতাটা এসেছিল, ঠিক আছে, ভারত ডেফিনেটলি সাহায্য করেছিল, তার প্রতিকৃতি ভেঙে দেওয়া, সমস্ত জায়গায় তার কোনো কিছু কোনো জিনিসকে ধ্বংস করে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, এইটা একজন নোবেল জয়ী তিনি হচ্ছেন, দেশের প্রধান পদে বসে আছেন, এই কথাটাই মনে হয় সেই সময়কার তখন মুজিবুর রহমানও বেঁচে, এবং তারা দেখেছেন যে আহমেদ ছপা তার মধ্যে একজন অন্যতম লেখক চিন্তক, তার সেই মহান বক্তব্য আওয়ামী লীগ যখন যেতে একা যেতে তার সে ক্ষমতা আছে, কিন্তু যখন যায় গোটা বাংলাদেশকে সঙ্গে নিয়ে চলে যায়। আজ দেখুন বাংলাদেশ সঙ্গে চলে গেছে আওয়ামী লীগের সাথে সাথে, সেন্ট মার্টিন গায়া, চট্টগ্রাম ওবি গায়া, সবই তো যাচ্ছে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। সাধারণ মানুষ কাঁদছে যাদের পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলেন শেখ হাসিনা, কত রকমের ভাতা, তারা কাঁদছেন হাপুস নয়নে। আর ডক্টর ইউনূস এদিক ওই দেশ কোন দেশে মানে কোথায় করা যায়, এই হচ্ছে আজকের বাংলাদেশ। যদি খুব সংক্ষেপে না, আমি বলছি যে ইউনূস কিন্তু অনেক অংশে সফল এটা নিয়ে, ইউনূস এবং তাকে যে সফল কোথায় সেটা বল, আমি সেটাই বলছি, উত্তরটা দিচ্ছি। উত্তরটা হচ্ছে দেখুন, ফার্স্ট অফ অল ওনাকে তো কেউ বসিয়েছে, মানে মেটিকুলাসলি ডিজাইনের অংশ, তো যে বসিয়েছে তার তো একটা পলিটিক্যাল ইন্টারেস্ট থাকবে। সেই পলিটিক্যাল ইন্টারেস্টটা কোথায়, সেটা হচ্ছে ওই সেন্ট মার্টিন দ্বীপ যেটা আপনি বললেন, সেটা হচ্ছে চট্টগ্রামের নিউ মুরিং আপনার ইন্টারন্যাশনাল টার্মিনাল, সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এর ব্যাকআপ প্ল্যান হিসেবে লালমনিরহাটের যে আপনার এয়ারবেস সেটা হচ্ছে চায়নাকে দেওয়া, এর ব্যাকআপ হিসেবে আপনার ইলন মাস্কের স্টারলিংকে বাংলাদেশে প্রবেশ করানো, এগুলো তার ব্যাকআপ, যে ভাই আমার অন্ততপক্ষে আমাকে ব্যাকআপ হিসেবে রাখো। এইবার কোশ্চেনটা হচ্ছে যদি এরপরে ইউনূস চলেও যায়, তার কারণ তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট কিন্তু কমপ্লিট, যেটার জন্য শেখ হাসিনাকে উৎখাত করা, শেখ হাসিনা এতদিন থাকার জন্য তাদের ইন্টারেস্ট পরিপূর্ণ হচ্ছিল না, আজকে কিন্তু শেখ হাসিনা চলে যাওয়াতে তাদের ইন্টারেস্ট হয়ে মানে পরিপূর্ণ হয়েছে। এবার ইউনূস গেল কি গেল না তাতে কিচ্ছু যায় আসে না, কারণ ইউনূস একটা পাপেট, তাকে পাপেট হিসেবে বসানো হয়েছে তাকে তার অ্যাসাইনমেন্টটাকে ফুলফিল করার জন্য, সেটা তারা করে নিয়েছে অলরেডি। এবার ইউনূস চলে গেলেও কিচ্ছু যায় আসে না যারা ওনাকে বসিয়েছে। মানে পলাশির যুদ্ধে যেটা হয়েছিল, যে স্বাধীনতা বাংলা হারিয়েছিল, হয়তো সে বাংলা আজকে দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু যেভাবে আর কি হোয়াইট ম্যান সুপ্রিমেসি যেটাকে শেখ হাসিনা বলতে চেয়েছিলেন, এটার ইমপ্লিকেশনস থেকে যাবে। যতই শেখ হাসিনাকে উড়িয়ে দিতে চান এটা হতে এভাবে, এবং ভারত জুড়ে এর চর্চা চলছে। এটা কোনো অনধিকার প্রবেশের না, কারণ ভারতের এক মহান স্বাধীনতার সংগ্রাম হয়েছিল 200 বছর ধরে ইংরেজদের বিরুদ্ধে, মূলত এই হোয়াইট ম্যান সুপ্রিমেসির বিরুদ্ধে একটা কিন্তু মানে এক দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের পর ভারত সেটা অর্জন করেছে। তার অমৃতকাল অতিক্রম হয়েছে 75 বছরে, যেটা বিজেপির মুখপাত্ররা বারবার বলছেন এ ভারত অন্য ভারত। এখানে ধর্ম রক্ষার্থে বা মানবিকতা রক্ষার্থের জন্যেই একমাত্র কেউ যদি চোখে চোখ তোলে, সে চোখ কিন্তু উপড়ে নিতে চাইবে ভারত। এ ভারত চেঞ্জড, এবং তাকে যারা আর কি প্রথমেই চ্যালেঞ্জ জানায় ক্ষমতা বসার আগেই উত্তর পূর্ব ভারত নিয়ে, তার মতো জানি না আহাম্মক এ দুনিয়ায় আর কে আছেন। তাই যদি কোনো অ্যাসাইনমেন্টের জন্য তিনি থাকেন তাহলে সেটা হয়তো করেছেন, কিন্তু এর ফল বাংলাদেশের মানুষকে যে ভুগতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেটার জন্য একদিন বাংলাদেশের মানুষ হয়তো আবারও 52-র মতো তারাও একদিন হয়তো রাজপথে সোচ্চারে তারাও একদিন হয়তো ওটা দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ জ্যোতি চ্যাটার্জি আপনাকে, শ্রমিক বাগচি আপনাকে, এবং দেবশ্রী ভট্টাচার্য আপনাকে। ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।